আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব আ একটি দুঃখজনক বিষয় নিয়ে, একটি লজ্জাজনক বিষয় নিয়ে। আমরা আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা যে আসলে কতগুলো ভালসুনের হাতে অ্যাম খানিকটা কুক্ষিগত হয়ে গিয়েছে এবং তাদের তৈরি করা অপচিকিৎসার কারণে পুরো দেশ আসলে আজকে তার মূল্য দিচ্ছে। সাধারণ মানুষ অকালে মৃত্যুবরণ করছে। এই বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরব একটি প্রমাণের মাধ্যমে। তো চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল গাইডলাইন অন ডায়াবেটিস মেলিটাস এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সা এ সিন সিলটা দেখেই বুঝতে পারছেন যে এটা আমাদের সরকারি তত্ত্বাবধানে, সরকারি অর্থায়নে তৈরি করা একটা গাইডলাইন এবং এই ন্যাশনাল গাইডলাইনটা ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য চিকিৎসকরা ব্যবহার করতে তাদেরকে উৎসাহিত করা হয়েছে মিষ্টি করে যদিও বলা হয়, কিন্তু আসলে তারা এটা মানতে বাধ্য। যদি তারা এটা না মেনে এটার বাইরে কোনো চিকিৎসা দেন তাহলে এবং রোগী যদি গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে তাহলে তাদের চিকিৎসক হিসেবে যে লাইসেন্স, তাদের চিকিৎসা করার যে অধিকার সেটা সরকার কেড়ে নিতে পারে। তো অ্যাম সুতরাং এই গাইডলাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে বুঝতেই পারছেন। তো যারা ডাক্তার তারা এটাকে একেবারে অক্ষরে, অক্ষরে পালন করার চেষ্টা করবেন। এর বাইরে কিছুই করবেন না। এটা আম সাধারণ মানুষ আমরা বুঝতে পারি যে তার লাইসেন্স অবশ্যই তিনি হারাতে চাইবেন না, তাই না? তো এটা ছিল ফার্স্ট এডিশন। এটাকে প্রকাশ করা হয়েছে ২০২৩ সালে। ঠিক আছে? ফার্স্ট এডিশন জুলাই ২০২৩ এই হচ্ছে এটার তারিখ। তো আ নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অধীনে এটিকে প্রকাশ করা হয়েছে। এতে ভূমিকা রেখেছে বা আম সহায়তা দিয়েছে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমি যে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনকে বলি যে এরা আসলে ডায়াবেটিক রোগী সংখ্যা বাড়ানো এবং রোগীদেরকে দ্রুত কবরে পাঠানোর জন্যে অতি ব্যস্ত। আজকের এই আলোচনার পরে আপনারাও সেটা আশা করি বুঝতে পারবেন। তো এই ডকুমেন্টটি অ্যাম তৈরি করতে বা এই গাইডলাইনটি তৈরি করার জন্যে যারা ভূমিকা রেখেছেন তাদের নাম এখানে দেখতে পাচ্ছেন। অনেকেরই নামের আগে প্রফেসর শব্দটি রয়েছে। কিন্তু আমার বিবেচনায় আমি মনে করি এরা সকলেই হচ্ছেন একেক পর্যায়ের একেক রকমের ভালসুন। ভালসুন শব্দটি আমি পিনাকি ভট্টাচার্যি দাদার যে ভিডিও সেখান থেকে সংগ্রহ করেছি। শব্দটি আমার খুব পছন্দের। তো আম এখন চলুন আমরা মূল আলোচনায় যাই এবং এই ডকুমেন্টটি আপনারা যদি ডাউনলোড করে নেন, এই ন্যাশনাল গাইডলাইন অন ডায়াবেটিস মেলিটাস ফার্স্ট এডিশন 2023 এই কথাগুলো দিয়ে সার্চ করলেই গুগলে আপনারা এটা পেয়ে যাবেন এবং ডাউনলোড করে নিয়ে নিজেরাই দেখতে পারবেন যে আমি এর মধ্যে কোনো বাড়তি কথা বা বাজে কথা বা বাড়িয়ে কথা বলছি কিনা। তো টাইপ 2 ডায়াবেটিস রোগটি সম্পর্কে আমাদের আগ্রহ। আমরা সেটাকে বুঝতে চাই এবং এই যে গাইডলাইন, এই গাইডলাইনে টাইপ 2 ডায়াবেটিস নিয়েই সবথেকে বেশি আম অপপ্রচার বা অপচিকিৎসার যে নির্দেশনা সেটা দেয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি। তো তাহলে ১ম এই চলুন এই গাইডলাইনেই টাইপ 2 ডায়াবেটিস অসুখটাকে কিভাবে চিহ্নিত করা হয়েছে সে বিষয়টা দেখি। এখানে তারা বলেছেন টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড বেটা সেল ফেইলিউর রিপ্রেজেন্ট দ্য মেইন প্যাথোফিজিওলজিক ডিফেক্টস ইন T2DM। তো টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস এই ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং বেটা সেল অর্থাৎ ইনসুলিন উৎপাদনকারী যে কোষগুলো, সেই কোষগুলোর আম কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার আ থেকে এই টাইপ 2 ডায়াবেটিসটা শুরু হয় বলে তারা দাবি করলেন। ইনসুলিন রেজিস্ট্যান্সটা হচ্ছে সেই অবস্থা যখন আমাদের দেহে অতিরিক্ত পরিমাণে ইনসুলিন উৎপাদন হয়, কিন্তু সেই ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না। বা উল্টো করে বললে, দেহের এমন অবস্থা যখন ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না বিধায় ইনসুলিন উৎপাদনকারী অঙ্গ প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় অতিরিক্ত মাত্রায় ইনসুলিন উৎপাদন করে দেয়। তো তাহলে এই কথাটি খানিকটা আত অন্তর্দ্বন্দ্বী ধরনের কথা হয়ে গেল। একদিকে তারা বলছেন ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা নির্দেশ করে যে রোগীর দেহে অতিরিক্ত মাত্রায় ইনসুলিন থাকবে। সঙ্গে তারা বলছেন বেটা সেল ফেইলিউর অর্থাৎ ইনসুলিন উৎপাদনকারী যে কোষগুলো সেগুলো নষ্ট হয়ে যাওয়া। তো যদি ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো নষ্ট হয়ে গিয়েই থাকে তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা আবার হয় কি করে? এই বিষয়টি বোঝার দরকার ছিল। যাই হোক কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিস সম্পর্কে আম উনারা যে কথাটি শেষে বলেছেন যে, অনেকগুলো কারণ তারা দেখিয়েছেন যে কি, কি কারণে
রোগীর দেহে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে এবং সবশেষে বলেছেন এই কারণগুলো all play important roles in the development of glucose intolerance in type 2 diabetic mellitus individuals. কথাটির অর্থ হলো যে উপরে বর্ণিত এই এতগুলো কারণে এই কারণগুলো বিভিন্ন মাত্রায় ভূমিকা রাখে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আম রোগীর দেহে গ্লুকোজ ইনটলারেন্স তৈরি হওয়ার ক্ষেত্রে। গ্লুকোজ ইনটলারেন্স মানে কি? গ্লুকোজকে সহ্য করতে না পারা। অর্থাৎ রোগীর দেহটা এখন এমন একটা অবস্থায় আছে যখন সে গ্লুকোজকে হজম করতে পারে না। এটার হজম করা ঠিক হবে না। ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারে না। এটাকে ব্যবহার করে শক্তি উৎপাদন এগুলো করতে পারে না এবং ইনটলারেন্স মানে হচ্ছে এখন গ্লুকোজটা তাহলে দেহের জন্যে ক্ষতিকর। দেহ আমাদের গ্লুকোজকে সহ্য করতে পারে না। গ্লুকোজ আসলে দেহের জন্য তখন ক্ষতিকর। তাহলে তারা এই তাদের ডকুমেন্টের ৩৫ পৃষ্ঠায় টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে তারা বললেন যে, দেহটা আসলে গ্লুকোজ ইনটলারেন্ট অর্থাৎ গ্লুকোজ দেহ সহ্য করতে পারে না। তাহলে এই অসুখের চিকিৎসায় কয়েকটি জিনিস আসতে পারে। ১ম কথা হচ্ছে বেটা সেল কেন কাজ করছে না? ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হলো? এবং অসুখটাকে সমাধান করতে গেলে এই দুটো বিষয়কেই আমরা তাহলে ১ম প্রশ্ন করব। কারণ মেইন যে প্যাথোফিজিওলজি সবথেকে গুরুত্বপূর্ণ যে বা প্রধান যে প্যাথোফিজিওলজি অর্থাৎ এই অসুখ হওয়ার সবথেকে বড় কারণ হিসেবে তারা বলছেন ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে প্রশ্নই আসবে যে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে তাহলে আমরা সমাধান করব কি করে? যদি সেটাকে সমাধান করতে পারি তাহলে তো টাইপ 2 ডায়াবেটিস হয় না। ঠিক একইভাবে বেটা সেল ফেইলিউর কেন হলো? সেটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? কিভাবে এটাকে সারিয়ে তুলতে পারি? এই প্রশ্নগুলো না করে টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা হিসেবে এবারে দেখুন উনারা কি রেকমেন্ড করছেন। আমি যাচ্ছি এই ডকুমেন্টের ৪৮ নাম্বার পৃষ্ঠায়। আমরা ইনফেক্ট ৪৭ নাম্বার পৃষ্ঠা থেকে ঘুরে আসি। সেই আম পেজে তারা ট্রিটমেন্ট বর্ণনা করছেন এবং ১ম নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট যেটা অর্থাৎ ঔষধবিহীন চিকিৎসা যেটা, সেটা তারা বলছেন লাইফস্টাইল মডিফিকেশন ইনক্লুডস মেডিকেল নিউট্রিশন থেরাপি অ্যান্ড এক্সারসাইজ। তো মেডিকেল নিউট্রিশন থেরাপিটা কি হবে? সেখানে তারা বলছেন যে এই মেডিকেল নিউট্রিশন থেরাপিটা হবে যেখানে ৫০% এর মতন থাকতে হবে কার্বোহাইড্রেট। এখন কার্বোহাইড্রেট যারা এখনো ধরতে পারেননি, কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোই কিন্তু হজম হয়ে রক্তে গ্লুকোজ বাড়ায় এবং একটু আগে ওনাদেরই ডকুমেন্টের মধ্যে আমরা দেখে এলাম যে টাইপ 2 ডায়াবেটিক রোগীর দেহটা এই গ্লুকোজকে সহ্য করতে পারে না। তাহলে ৫০% আমাদের খাবারের ৫০% বা ক্যালোরির ৫০% যদি শর্করা থেকে আসে, এই শর্করাগুলো হজম হয়ে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বাড়াবে। যেই গ্লুকোজ আমাদের টাইপ 2 ডায়াবেটিকের দেহ সামলাতে পারে না। তাহলে এটা আমরা কেন দেব? যৌক্তিকভাবে কোনো কারণ নেই। আচ্ছা, তারপরে চলুন আমরা ৪৮ নম্বর পৃষ্ঠায় যাই। সেখানে তারা এই শর্করার উৎস হিসেবে যেগুলো উল্লেখ করেছেন, সেগুলো হচ্ছে আম আঁশযুক্ত খাবারের উৎস যেমন ভেজিটেবল বিভিন্ন শাকসবজি, ফ্রুটস, ফল, লেগুমস অর্থাৎ বিভিন্ন রকমের ডাল, হোল গ্রেইনস অর্থাৎ আ আস্ত মানে শস্য কণা যেগুলোকে বলি, শস্য থেকে তৈরি করা খাবার এই ধান, গম, তিল এগুলো হচ্ছে হোল গ্রেইন অ্যাজ ওয়েল অ্যাজ ডেইরি প্রোডাক্টস। তো তাহলে এই খাবারগুলো হজম হয়ে আমাদের রক্তে চিনি বাড়াবে এবং টাইপ 2 ডায়াবেটিক রোগীর রক্তে দেহে চিনি সহ্য হয় না, গ্লুকোজ সহ্য হয় না। অথচ উনারা চিকিৎসা হিসেবে তাদেরকে এই গ্লুকোজই খেতে বলছেন। তো আ বুঝতে পারছেন কথাটা শুনতেই এখন মনে হচ্ছে কেমন আহামকি কারবার। এইরকম কথা কেন উনারা বলবেন? তো একটা যুক্তি হতে পারে যে যদিও টাইপ 2 ডায়াবেটিক রোগীর দেহে গ্লুকোজ ঠিক মতন সহ্য হয় না, কিন্তু গ্লুকোজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। গ্লুকোজের আমাদের অত্যন্ত প্রয়োজন। সেইজন্যে তাকে খাবার হিসেবে গ্লুকোজ খেতেই হবে। এটা একটা যুক্তি হতে পারে, তাই না? তো বেশ তাহলে চলুন আমরা সেই বিষয়টি একটু দেখে আসি। তবে এই টাইপ 2 ডায়াবেটিস রোগে সমস্যাটা যে আসলে ওই গ্লুকোজ ইনটলারেন্স সেটা তাহলে এখানে আমরা দেখে ফেললাম। আমি এক্ষেত্রে আরেকটা ডকুমেন্ট আপনাদেরকে দেখাই। আমার ওয়েবসাইট থেকে easyhealtheducation.com সেখানে সঠিক খাদ্যাভ্যাস নামে যে লিঙ্কটি আছে, সেখানে গেলে এই যে ইংরেজি যে ডকুমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টটি ডাক্তার ডেভিড আনউইনের প্রকাশ করা একটি বা প্রস্তুত করা একটি ডকুমেন্ট। সেখানে তিনি টাইপ 2 ডায়াবেটিস রোগীদের সমস্যাটাকে একেবারে ১ম এই উল্লেখ করেছেন। "দ্য প্রবলেম উইথ হ্যাভিং ডায়াবেটিস ইজ ইউর মেটাবলিজম ক্যান নো লঙ্গার ডিল উইথ সুগার।"
তিনি বলেছেন ডায়াবেটিস রোগটি হওয়ার বা ফলে যে সমস্যাটি হয় সে সমস্যা দাঁড়ায় সেটি হচ্ছে রোগীর দেহের যে বিপাক ব্যবস্থা সেটা তখন চিনিকে আর ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারে না। which becomes almost a poison অর্থাৎ তখন ওই চিনিটা তার দেহের জন্যে আসলে রীতিমতো বিষ হিসেবে আম তুলনা করা যেতে পারে। ইটস কনসাম্পশন নিডস কাটিং ব্যাক ড্রামাটিক্যালি। তার মানে এখানেই তো উনি অত্যন্ত যৌক্তিক কথাটা বললেন। যেই জিনিসটা আমাদের দেহ সহ্য করতে পারছে না, যেই জিনিসটা আমাদের দেহের মধ্যে বিষের মতন কাজ করছে, সেই জিনিসটাকে না খাওয়াটা হচ্ছে এটা সমাধানের ১ম ধাপ। অথচ আমাদের যে গাইডলাইন তৈরি করেছেন যে ভালসুনগুলো, তারা কিন্তু সেই পথে হাঁটেননি। তারা বরং বলছেন আমাদেরকে বেশি করে ৫০% স শর্করা আমাদেরকে খেতে হবে। তো অ্যাম এখন এই যে তথ্যটি, এই তথ্য আপনারা বলবেন যে এটা আপনি কোথায় পেলেন? এটা আমি পেয়েছি এই গবেষণাটিতে। যেখানে ডাক্তার ডেভিড আনউইন এবং তার দল মিলে এই গবেষণাটি সম্পন্ন করেছেন এবং প্রফেসর এরিক ওয়েস্টম্যান ডিউক ইউনিভার্সিটির প্রফেসর এবং কিটোজেনিক ডায়েট স্পেশালিস্ট এবং ওবেসিটি মেডিসিন স্পেশালিস্ট। তিনি এই পেপারটিকে এডিট করে দিয়েছেন। এই পেপারটি তারা পাবলিশ করেছেন এখানে। আপনারা দেখে নিতে পারেন। হেডিংটা তো দেখতেই পাচ্ছেন। আম তো হেডিং দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপরে আ উনারা এইখানে আমি কি পয়েন্টটা দিয়ে ১ম এ শুরু করি। উনারা এখানে কি পয়েন্ট হিসেবে যেটা উল্লেখ করেছেন যে, "পিপল উইথ টাইপ 2 ডায়াবেটিস আর এট সিগনিফিক্যান্টলি ইনক্রিজড রিস্ক অফ ক্রনিক কিডনি ডিজিজ" এটা যেহেতু কিডনির সংক্রান্ত পেপার তাই এই কথাটা উল্লেখ করেছেন যে, টাইপ 2 ডায়াবেটিক রোগীদের কিডনি রোগ হবার সম্ভাবনা খুব বেশি। "এ লো কার্বোহাইড্রেট অ্যাপ্রোচ টু T2D ইস আ ভ্যালিড অপশন" রোগীদের খাবার থেকে শর্করা কমিয়ে দেওয়াটা এটা একটা আসলে যৌক্তিক একটা উপায়। বাট মে মিন অ্যান increased intake of dietary protein কিন্তু সেটা করলে রোগীরা হয়তো প্রোটিন বাড়িয়ে খাবে। There is a debate as to whether increased dietary protein may promote renal damage. তো এরকম একটা কথা প্রচলিত আছে বা এরকম একটা বিতর্ক চলমান আছে যে বেশি প্রোটিন খেলে কিডনির ক্ষতি হবে কিনা? We used a lower carbohydrate diet for people with T2D in primary care over 7 years and documented improved renal function. আমরা ৭ বছর ধরে কার্বোহাই এল এ ডায়াবেটিক টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদেরকে লো কার্বোহাইড্রেট ভিত্তিক খাদ্যাভ্যাস করিয়েছি এবং দেখেছি তাদের কিডনির যে কার্যক্ষমতা সেটা বরং বেড়েছে। Improving hyperglycemia for those with T2D is a key to avoiding chronic kidney disease. Reducing dietary carbohydrates for those with T2D is one effective way to do this. রক্তে চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখা বা বাড়তে না দেওয়াটা এই ক্রনিক কিডনি ডিজিজ নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং খাদ্যে শর্করা জাতীয় খাবার বাদ দেওয়াটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের এই কন্ডিশন যেন না হয় তার একটা আ আদর্শ রাস্তা। এটা দেখালাম ১ম এ। তারপরে দেখাচ্ছি এই যে একটু আগে আমি আপনাদেরকে যে ডকুমেন্টটা দেখালাম আমার ওয়েবসাইটে রেখেছি। এই ডকুমেন্টটা এইটাই তিনি তার আ এই যে গবেষণাপত্র তার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন তার রোগীদেরকে তিনি এই পত্রটাই দিয়েছেন। এটা একটা গাইডলাইন মতন। যাতে করে রোগীরা তাদের খাদ্যাভ্যাস এই গাইডলাইন অনুযায়ী করতে পারে এবং এরই ফলে দেখা গেল তাদের অনেকের ডায়াবেটিস সেরে গেল। এটা অনেক বড় দাবি করলাম। চলুন তার প্রমাণ আমরা দেখি। আম আ কোথায় গেল? এটা হচ্ছে ক্রিয়েটিনিন অর্থাৎ তাদের কিডনি ফাংশন যে ইমপ্রুভ করেছে তার প্রমাণটা আমি এটাকেও দেখাবো না। এটা তো গুরুত্বপূর্ণ বটেই কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ এই যে এটা। এক্ষেত্রে তিনি বলেছেন যে ৯৭% রোগী যারা এই খাদ্যের থেকে শর্করা বাদ দিয়েছেন, তাদের টাইপ 2 ডায়াবেটিসের নিয়ন্ত্রণটা সহজ হয়েছে, সহজতর হয়েছে। তাদের স্বাস্থ্যগতভাবে তারা ইমপ্রুভ করেছেন। তো আম চিত্রে আপনারা এটা দেখলেন। তো আমি এইটাই আপনাদেরকে দেখানোর দরকার ছিল যে ২০২১ সালে প্রকাশিত এই গবেষণায় কিন্তু তারা পরিষ্কার এই কথা বলে দিয়েছেন যে কার্বোহাইড্রেট খাওয়া কমালে পরে রোগীর উপকার হচ্ছে। তারপরে এই যে কার্বোহাইড্রেট খাওয়াটা আসলে কি আমাদের জন্য অত্যন্ত জরুরি? এই বিষয়ে ২০২০ সালে প্রফেসর এরিক ওয়েস্টম্যান এবং তার কলিগ উইলিয়াম ইয়ানসি এবং জাস্টিন টন্ড উনারা একটি গবেষণাপত্র প্রকাশ করে জানিয়েছেন দুনিয়াকে যে শর্করা খাওয়া আসলে আমাদের জন্যে আবশ্যকীয় নয়। শু শুধু উনারা নন। এই আম ডাক্তার এরিক ওয়েস্টম্যান আসলে ২০০২ সালেই এই প্রশ্নটি করেছিলেন। মে মাসের ২০০২ সালে এই প্রশ্নটি করেছিলেন এবং একটি চিঠি প্রকাশ করেছিলেন। আ এবং সেখানে তিনি দাবি করেছিলেন যে শর্করা আমাদের না খেলেও চলে। তো এবং
এই আরেকটি ডকুমেন্ট এর প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। ২০০৫ সালে ডায়েটারি রেফারেন্স ইনটেকস ইনস্টিটিউট অফ মেডিসিন ২০০৫ এর ২৭৫ নম্বর পৃষ্ঠায় এই যে আর্টিকেলটি আমি আপনাদের দেখাচ্ছি তার দাবি মতে তারা সেখানে বলেছেন যে তারা জোর দিয়ে বলেছেন যে মানুষের জন্যে খাদ্য হিসেবে শর্করা খাওয়ার যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে ০। আপনাকে ০ পরিমাণ শর্করা খেতেই হবে। ঠিক আছে? অর্থাৎ আপনাকে শর্করা খেতে হবেই এমন কোনো কথা নেই। বরং সারা জীবনেও যদি আপনি ১ কণা শর্করা না খান, আপনি সুস্থ থাকবেন। যদি আপনি সুস্থ মানে সাধারণ স্বাভাবিক মানুষ হন। যদি কারো জেনেটিক কোনো থাকে, ত্রুটি থাকে তাহলে তাদের ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে। তো য য যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রোটিন এবং ফ্যাট ঠিক মতন খাচ্ছি, যথেষ্ট পরিমাণে খাচ্ছি, তখন আমাদের শর্করা একেবারে না খেলেও চলবে। তাহলে এবার যদি এখানে ফিরে যাই, তাহলে উনারা যে চিকিৎসা আমাদেরকে দিলেন এবং আ উনাদের আরেকটা কথা ছিল যে যেখানে উনারা বলছেন দিনে ৬ বেলা খাবার খেতে হবে। দিনে ৩ বেলা তো বড় খাবার তো খাবোই। কথাটা গেল কোথায়? আমি একটু আগেই দেখেছিলাম। আম এই যে মিল ফ্রিকোয়েন্সি এখানে দেখুন তারা লিখেছেন 3 মেইন মিলস অ্যান্ড 2 স্ন্যাকস উইথ আ বেড টাইম স্ন্যাক ফর দোজ হ্যাভিং মাল্টিপল ডেইলি ইনজেকশন অর হ্যাভ টেন্ডেন্সি টু ফর মিডনাইট হাইপোগ্লাইসেমিয়া। তো উনারা রোগীদেরকে ৩ বারের জায়গায় ৬ বার খেতে বললেন। মজার ব্যাপার হচ্ছে প্রতিবার খাওয়ার পরেই যেহেতু রোগী প্রতিবারই এই শর্করা খাচ্ছেন, যেই শর্করা ভেঙে গ্লুকোজ হবে, যেই গ্লুকোজ দেহ সহ্য করতে পারছে না, রোগীর দেহ সহ্য করতে পারছে না, যেই গ্লুকোজটা তার দেহে বিষ, তারা সেটাকে ১ম এ খেতে বলছেন এবং তারপরে আপনি যখন আপনার দেহ যখন ভেঙে পড়ছে, তখন তারা বলছেন, "আমরা ঔষধ দিয়ে আপনাকে সারিয়ে দেব।" আর আপনি বলছেন আপনাকে ডায়েটারি বা চিকিৎসা হিসেবে যে ডায়েট দেয়া হলো, সেই ডায়েটটাই আসলে আপনার অসুখের আরো ক্ষতি করবে। তো আশা করি এখন বুঝতে পারছেন যে কেন এই যে ন্যাশনাল গাইডলাইন অন ডায়াবেটিস মেলিটাস যারা প্রস্তুত করেছেন, যারা প্রকাশ করেছেন এবং সাধারণ যেই গাইডলাইনটা চিকিৎসকরা মানতে বাধ্য। কেন সেই গাইডলাইনের প্রস্তুতকারকদেরকে আমি ভালশুন বলে দাবি করছি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।